সবে ঘুম থেকে উঠেছি। বাথরুম থেকে ঘুরে এসে কাপড় পাল্টিয়ে ফুল তুলতে যাব। বড় ছেলে শুভময়ের বউ স্নিগ্ধা স্নান টান করে এসে টুপ করে প্রণাম করে বলল, আজ আমার জন্মদিন, আমি যেন তাকে আশীর্বাদ করি। নতুন বউ, কদিন আগে শুভময় বিয়ে করে নিয়ে এসেছে আমার পছন্দ ছাড়াই। প্রথমে না জানলেও বিয়ের পর জানতে পারলাম ওদের মধ্যে নাকি প্রেম ছিল। তবে মেয়েটার আচার ব্যবহার ভালো, বেশ সমীহ করে। একে বাসি কাপড় গায়ে, তার উপর আবার এই বাড়িতে মেয়ে বউয়ের জন্মদিন কোনোদিন পালিত হয়নি। যদিও আমাদের সময় এসব কিছুই ছিল না, তবুও আমার শাশুড়ি মাকেও দেখেছি তিনি তার মেয়ে বউদের কোনোদিন জন্মদিন পালন করেননি। হ্যাঁ, ছেলেদের হয়, তবে ঘটা করে কিছু না, ওই একটু পরমান্ন আর লুচি তরকারি। নতুন বউ সে কি এবাড়ির প্রথা ভাঙতে চলেছে? মাথায় হাত টাত না দিয়েই বললাম, ভালো থেকো, সুস্থ থেকো। শুভময় তোমাকে কিছু বলেনি? বৌমা বলল, কি ব্যাপারে বলুন তো? ও বুঝেছি, শোনো বৌমা, এ বাড়িতে মেয়ে বউদের জন্মদিন কিছু হয় না। জন্মদিনের নামে ওই আদিক্ষেতা আমার ভালো লাগে না, কথাটা মনে রেখো। এখন সরো, আমাকে বাথরুমে যেতে দাও। স্নিগ্ধা কিছু না বলে মাথা নিচু করে চলে এসেছিল সেদিন। তারপর এই বাড়িতে শাশুড়ি মায়ের সাথে কাটিয়ে দিয়েছে অনেকগুলো বছর। জন্মদিনের দিন নিয়ম করে প্রতি বছর একটা প্রণাম করে শাশুড়িকে। যদিও সে প্রথম বছরেই জেনে গিয়েছিল এ বাড়িতে মেয়ে বউদের জন্মদিন পালন হয় না। প্রথম দু একটা বছর খুবই খারাপ লেগেছিল, কারণ বাপের বাড়িতে থাকতে মা বেশি কিছু না পারলেও এই বিশেষ দিনটিতে একটু লুচি, ছোলার ডাল আর পায়েস করে ওদের দুই ভাই বোনের জন্মদিনটা পালন করত। কখনো সখনো মুরগির মাংসও হতো, তবে বাইরের কাউকে বলা হতো না। বাপের বাড়ি দূরে, তাই হুট করে সেখানে চলে যাওয়াও যায় না সংসার ফেলে। তবে ফোনের মধ্যে দিয়ে বাবা, মা, দাদা সবাই এই বিশেষ দিনটিতে আশীর্বাদ আর শুভেচ্ছা জানায়। অবশ্য এই বাড়িতে জন্মদিন পালন বারণ থাকলেও শুভময় প্রতিবারই হাতে করে ওর সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু এনে স্নিগ্ধাকে বলতো, শুভেচ্ছা, শুভ কামনা আর ভালোবাসায় ভরা থাক তোমার জীবন। কখনো একটা শাড়ি অথবা রাতে ভালোবাসায় ভরিয়ে শুভময় তুলে দিত কয়েকটা গোলাপ। হয়তো স্বামীর এইটুকু ছোট্ট ছোট্ট ভালোবাসার ছোঁয়ায় জয় করার সাহস দেয় প্রতিকূলতাকে। সেদিনের নতুন বউ স্নিগ্ধা আজ নিজেও সন্তানের মা, তবুও ভালো ওর সন্তানের জন্মদিনে অনুষ্ঠান হয়। আর হবে নাই বা কেন, ও তো ছেলে, তাই ঘটা করেই জন্মদিন হয় ওর। মাঝে মাঝে মনে হয় স্নিগ্ধার ওরও ছেলে, শাশুড়িরও দুই ছেলে, তাই শাশুড়ির নিয়ম আর ভাঙতে হয়নি। যদিও শুভময়ের খুব শখ ছিল একটা মেয়ের, কম আয়, তার উপর সংসার আর ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য দ্বিতীয় সন্তানের কথা আর ভাবা যায়নি। বরের সাথে নিভৃত আলাপে আর আদরের ফাঁকে স্নিগ্ধা বলতো, এই ভালো, একটাই ছেলে, কোনো ঝামেলা নেই। মেয়ে হলে বেচারা কষ্ট পেত। শুভময় ওকে কাছে টেনে নিয়ে বলতো, মেয়ে হলেও আমি জন্মদিন করতামই,
মাকে ঠিক বুঝিয়ে নিতাম। চুপ করে যায় স্নিগ্ধা, হয়তো বুকের সিন্দুকে জমা কথাগুলো ছটফট করে না বলতে পেরে ওখানেই দম বন্ধ হয়ে থাকে। 6 বছর পর দেওর পড়াশুনো শেষে চাকরি পেয়েছে, তার পছন্দের মেয়েকে বিয়েও করেছে, তাদের একটা মেয়ে হয়েছে। এখন সে চাকরি সূত্রে বাইরে থাকে তার পরিবার নিয়ে। স্নিগ্ধারা ওদের নৈহাটির পুরনো বাড়িতেই থেকে যায়। বছরে এক আধবার দেওর আর দেওরের বউ তাদের মেয়ে নিয়ে এ বাড়িতে আসে। কখনো বা কোনো দরকারে একা দেওরও চলে আসে। শাশুড়ি মার সঙ্গে ওরা থাকলেও ছোট ছেলে আর তার বউ ওনার কাছে সেরা। সবার কাছে তাদের প্রশংসায় ভরিয়ে দেন। ছোট ছেলের বউ হাউসওয়াইফ হলেও উচ্চশিক্ষিতা আর আধুনিকা। যদিও স্নিগ্ধাও বিয়ে পাস, তবে বিয়ের পর সেসব আর কোনো কাজে লাগেনি। এখন সংসার সামলাতে হয়। এখন মনে হয় কবে যে কি পড়েছিল, আলু পটলের ঝুড়ি গোছাতে আর রুটি বেলতে বেলতে সেসব বোধহয় সব ভুলেই গেছে। পড়াশোনাটা এখন ছেলেকে পড়ানো ছাড়া আর কোনো কাজে লাগে না। ওদের বাড়িটার খুবই দুরবস্থা, পুরনো আমলের বাড়ি, তাই সারানোটা খুব দরকার। এই বাড়িতে থেকে বাড়ি সারানো মানে ধুলো ময়লা নানা হ্যাপা, তার মধ্যে শাশুড়ির আবার হাঁপানি আছে। তাই উনাকে নিয়ে এই ধুলোর মধ্যে রেখে কি করে কি করবে, তাই নিয়ে শুভময় আর স্নিগ্ধা একটু দুশ্চিন্তায় পড়ে। শেষে শুভময়ই ভাইকে বলে মাস দুয়েকের জন্য মাকে তাদের কাছে নিয়ে রাখতে। দাদার এতটাই অবদান সংসার আর তার নিজের উপর, তাই সে আর না বলতে পারেনি। যদিও বউয়ের কাছে বলতে গিয়ে তাকে কথা শুনতে হয়েছে। আমি বরাবরই একা থেকেছি আমার মতো, তুমি তো জানো। সারাদিন আমি মেয়ের পেছনে ছুটোছুটি করি। এছাড়া উইকেন্ডে আমার পার্টি, ক্লাব, বন্ধু বান্ধব এসব না করলে একঘেয়ে বোরিং লাইফে বাঁচাই মুশকিল। মা চিরকালই তো ওই নৈহাটির বাড়িতেই থেকেছে। অসুবিধায় পড়েছে বলে দাদা আমাকে বলেছে, আমি না করতে পারিনি। তাছাড়া লোকে শুনলে কি বলবে, আমরা আমাদের মাকে থাকতে দেইনি। একটু মানিয়ে নিলেই হবে, বেশি তো নয়, মাত্র 2 মাস। মিতা অসন্তুষ্ট হয়ে বলল, দেখো 2 মাসের নামে কতদিন রেখে দেয় এখানে। বেশি দিন হলে আমি কিন্তু অশান্তি করব। শাশুড়ির সাথে এতগুলো বছরের সহাবস্থান স্নিগ্ধার কাছে একটা অভ্যেস হয়ে গেছে, তাই ওর মনটা ফাঁকা হয়ে গেল। তাছাড়া উনি সংসারের কাজে সাহায্য করতেন, অবশ্য কথাও শোনাতেন। তবু কথা শোনাটাই অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল। একলা বাড়িতে দুজনেই দিনের বেশ অনেকটা সময় দুজনের সঙ্গী হয়ে থাকত। ছেলে আর বরেরও মন খারাপ। ছোট ছেলের হাত ধরে এই প্রথমবার ওদের সংসারে পা রাখলেন উষা দেবী। এর আগে কতবার বলেছে ছেলে, কিন্তু আশা হয়নি। কি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, একদম টিভিতে যেমনটা দেখেন ঠিক তেমনই। সোফায় বসে ব্যাগটা খুলে বসেছিল দিদিভাইয়ের জন্য আনা আমসত্ত্ব, নাড়ু আর মালপোয়া বার করবেন বলে। মা, এগুলো সোফায় রাখবেন না। দিলেন তো সব নোংরা করে, একটু আগেই ঘর মুছে গেল। উষা দেবী ছোট বৌমার দিকে অবাক চোখে তাকিয়ে সোফা থেকে উঠে
রান্নাঘরে গিয়ে যত্ন করে ওগুলো খুলে নাতনির হাতে দিলেন। তবুও নাতনির মুখের হাসিটা উপভোগ করতে পারলেন না। বৌমার গম্ভীর আওয়াজ শুনলেন, এখন পড়াশোনা করো, পরে খাবে। ছোট ছেলের এখানে এসে কেমন যেন বড় বাঁধো বাঁধো লাগে উষা দেবীর। এক ছাদের তলায় পাশাপাশি না থাকলে বোধহয় মানুষকে সবসময় চেনা যায় না। তাই বোধহয় দূরে থাকা মানুষগুলো সবসময় অন্যের চোখে ভালো হয়। তাই হয়তো তিনিও ভালো ভেবে এতদিন আলেয়ার পেছনেই ছুটেছেন। সব সময় অন্যের ভুল ধরতে পটু উষা দেবীর এখানে এসে সব সময়ই মনে হয় এই বোধহয় কিছু ভুল করে ফেললেন। তবুও শুনতে হয়, ইস, গামছাটা এখানে রেখেছেন, তোয়ালে আনেননি? উফ, আমার আর ভালো লাগে না, সব সময় এত বলা যায়। মাঝে কেটে গেছে 1 মাস। প্রায় দিনই হিসেব করেন উষা দেবী এখান থেকে কবে ফিরে যাবেন নিজের বাড়ি। বড় বৌমার সাথে ঠোকাঠুকি হলেও কখনো ভয় লাগতো না, বরং উনি শুনিয়ে দিতেন দুটো কথা। শুভময় ফোন করে মায়ের খোঁজ খবর নিয়ে বলে, আমাদেরও বড় ফাঁকা লাগছে মা তোমায় ছাড়া। তবে যা অবস্থা, তুমি থাকতে পারতে না। আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ধুলোতে। তোমার বৌমা তো সারা দিন ধুলো ময়লার মধ্যেই থাকে, ওর খুব নাজেহাল অবস্থা। 2 মাস শেষ হতে আরও কিছুদিন বাকি। এর মধ্যেই নাতনির কাছে শুনলেন বাড়িতে পার্টি আছে। কিসের পার্টি গো দিদিভাই, তোমার জন্মদিন? নাতনিকে হাসতে দেখে উষা দেবীর মনে পড়ে গেল, আরে ওর জন্ম তো ডিসেম্বরে। না, সত্যিই বয়সটা বেড়েছে। মায়ের ডাকে চলে যাওয়ার আগে বলে গেল, দিদিভাই বিকেলেই দেখতে পাবে। উষা দেবী বিধবা হওয়ার পর থেকে মাংস খান না। নিজের বাড়িতে থাকার সময় বড় বৌমা আলাদা বাসনে উনার রান্নাটা করে সরিয়ে রেখে তারপর মাংসের কড়াইয়ে মাংস রাঁধেন। এখানে সেসবের পালায় নেই। একদিন বলতে গিয়ে কথা শুনেছেন। তাছাড়া উনাকে ওরা রান্নাঘরেও ঢুকতে দেয় না। তাই এই সময়টা ঘরেই বসে থাকেন, চোখের বাইরে যা হচ্ছে হোক। রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছে। দুপুরে খাবার টেবিলে ছোট বৌমা মিতাই বলল, আপনি রাতে কি খাবেন বিকেলে রান্নার লোক এলে বলে দেবেন, আপনি তো আবার মাংস খাবেন না। কিন্তু করে জিজ্ঞেসই করে ফেললাম, আজকেও আসবে বাড়িতে? কোনো অনুষ্ঠান আছে? কেন, আপনার ছেলে কিছু বলেনি আপনাকে? আমি তো বলেছিলাম বলতে। ইচ্ছে করলে আপনি বিকেলে একটু মঠ থেকে ঘুরে একবারে সন্ধেটা পার করে আসতে পারেন। আমার কয়েকজন বন্ধু আসবে সন্ধের সময়। আজ আমার জন্মদিন। ঢোক গিললেন উষা দেবী। অনেক বছর আগে জেদের বশে স্নিগ্ধাকে যা বলেছিলেন, আজ আর সে কথা মুখে বলতে সাহস পেলেন না। শুধু বললেন, না আজ আর মাঠে যেতে ইচ্ছে করছে না, হাঁটুর ব্যথাটা বেড়েছে। জন্মদিনের জন্য তো আনা হয়নি কিছু আমার, বলে ব্যাগটা নিয়ে এসে তার থেকে 500 টাকা বার করে বললেন, তুমি এই টাকাটা রাখো, ভালো থেকো, সুখে সংসার করো। শাশুড়িকে প্রণাম টোনাম না, অত ভক্তিমি তার নেই। মনে মনে বলল, তার মঠে যাবে কেন, এদিকে নজর রাখতে হবে না? সারাটা সন্ধে দরজা ভেজিয়ে ঘরেই কাটল উষা দেবীর।
ছেলে অফিস থেকে আসার পর কেক কাটার সময় ছেলেই নিয়ে গেল, সবার সাথে আলাপ করিয়ে দিল। ওদের সবার পানীয় সব কিছুর মাঝে নিজেকে বড় বেমানান লাগলো উষা দেবীর। খুব ইচ্ছে করল একটু নৈহাটিতে ফোন করতে, কিন্তু পারলেন না। কি করে বলবেন আজ ছোট বৌমার জন্মদিনের পার্টি চলছে এখানে? নৈহাটির বাড়ির কাজ প্রায় শেষ, আর দিন 10 বাদেই উষা দেবীর যাবার কথা। ছোট ছেলেই পৌঁছে দিয়ে আসবে। হঠাৎই 3-4 বাদে একটা দুঃসংবাদ আসে। স্নিগ্ধার নাকি ধুলো আর ময়লার মধ্যে থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে, তার মধ্যে আবার পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে। আপাতত আইসিইউতে আছে। বড় অসহায় লাগে শুভময়ের গলা। নাতনিটারও নাকি শরীর খারাপ। উষা দেবীও এদিকে বড় অস্থির হয়ে উঠেছেন। আমাকে নিয়ে চল বাবা নৈহাটিতে, কে জানে ওখানে কি হচ্ছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, এত অস্থির হয়েও না। দাদা আমাকে বারবার বলেছে কয়েকটা দিন বাদে তোমাকে নিয়ে যেতে। এখন ওদের বাড়ির অবস্থা ভালো না। উষা দেবী বুঝতে পারেন উনার জন্য এ বাড়িতে ভীষণ অশান্তি। উনার যাওয়া হচ্ছে না শুনে ছোট বৌমা ভালো করে কথা বলে না। ছেলেকেও কথা শুনতে হচ্ছে। কদিন ঠিকমতো ঘুম হচ্ছে না। ভালো করে খেতেও পারেননি উষা দেবী। ঠাকুরের কাছে রাত দিন প্রার্থনা করছেন, আমার ছেলের সংসারটা ভেঙো না ঠাকুর। মানত করেছেন বড় বৌমার জন্য। অথচ একটা সময় বড় বৌমার নিন্দে করে আত্মীয় স্বজনের কাছে কত সুখ পেতেন। সব সময় বলতেন বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো না, তার উপর না আছে রূপ না আছে গুণ। কি দেখে যে ছেলেটা ভুলেছিল কে জানে। ছোট ছেলে গিয়ে বৌদিকে দেখে এলেও উষা দেবীর যাওয়া হয়নি। স্নিগ্ধা এখন কিছুটা ভালো আছে, বাড়িও এসেছে প্রায় 10 দিন নার্সিংহোমে থাকার পর। তবে ডাক্তার অনেক কিছু বারণ করেছেন। মাঝে কেটে গেছে 3টে মাস। উষা দেবী আজ ফিরছেন অনেক মাস বাদে নিজের বাড়িতে। হয়তো তেমন সাজানো গোছানো নয়, পুরনো বাড়ি, তবুও নিজের জায়গা, স্বামীর ভিটে। এখানে বড়ই শান্তি আর স্বস্তি। বিয়ের পর থেকে এখানেই তো কেটে গেছে এতগুলো বছর। বড় ছেলে শুভময় আর নাতি এসে জড়িয়ে ধরে উনাকে। হয়তো ছোট ছেলের মুখেও স্বস্তির হাসি। সব্বাইকে দেখতে পেলেও উষা দেবীর চোখ দুটো আজ স্নিগ্ধাকেই খুঁজছে। তাড়াতাড়ি করে ঘরে আসেন। স্নিগ্ধার শরীরটা বড় ভেঙে গেছে। বাড়ি ঘর গোছাতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমেই বোধহয় এমনটা হয়েছে। উঠে দাঁড়ায় স্নিগ্ধা। ওর হাতটা এখনো ঠিক হয়নি। থাক বৌমা, আয়ুষ্মতী হও, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। কি যে চিন্তায় ছিলাম আর বলো না। যাক, ঠাকুর রক্ষে করেছেন। আজ উষা দেবীর চোখ দুটো সত্যি ছলছল করছে স্নিগ্ধাকে দেখে। স্নিগ্ধারও ভালো লাগছে। আসলে শাশুড়ি মায়ের সাথে থাকাটা কখন যে অভ্যেস হয়ে গেছে বুঝতেই পারেনি। অনেক দিন বাদে আবার নিজের ঘর, রান্নাঘর, অভ্যেসের বিছানায় এসে মনটা বড়ই শান্ত উষা দেবীর। খুব ভালো করেই বাড়িঘর সাজিয়েছে ওরা। বেশ নতুন নতুন লাগছে সব। নিঃসংকোচে রান্নাঘরে ঢুকলেন। অনেক দিন বাদে পছন্দ মতো কিছু রান্নাও করলেন। যদিও বড় ছেলে এসে একবার বকুনি দিয়ে গেল,
রান্নার মেয়েটাকে দেখিয়ে দাও, ও করবে, তোমার কি দরকার? উষা দেবী ফ্রিজ থেকে ডিম বার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে বললেন, রান্নার জন্য কাউকে লাগবে না, আমি এসে গেছি, ছাড়িয়ে দে। মাঝে কেটে গেছে একটা মাস। স্নিগ্ধা এখন একটু ভালো। আজ তার জন্মদিন। সে ওয়াশরুমে যাবে বলে বাইরে বেরিয়ে দেখে দরজা সব খোলা। এদিক সেদিক তাকিয়ে শুভময়কে জিজ্ঞাসা করলো, মাকে দেখেছো তুমি? ঘরে বাগানে কোথাও দেখছি না তো। শুভময় তখনও বিছানায় গড়াচ্ছে, ছুটির দিনের আলস্যে। তুমি এত সকালে উঠেছো কেন? দেখো, হয়তো ফুল তুলতে গিয়ে কারো সাথে কথা বলছে বাইরে। অত ছটফট করো না, বিশ্রাম নাও। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না স্নিগ্ধার। ওয়াশরুম থেকে একেবারে স্নান করে বেরোয় সে। অনেক দিনের অভ্যেস এটা। ঘরে ঢোকেন উষা দেবী। মা, আপনি? ওকে হাত দেখিয়ে ঘরে ঢুকে যান। ততক্ষণে স্নিগ্ধার শাড়ি পরা হয়ে গেছে। অনেক দিন বাদে সে নাইটির বদলে শাড়ি পরল। শুভময়েরও কেন যেন খুব ভালো লাগলো অনেক দিন বাদে পরিচিত সাজে স্নিগ্ধাকে দেখে। বৌমা, এদিকে এসো তো দেখি। স্নিগ্ধার মাথায় ঠাকুরের ফুলটা ঠেকিয়ে কপালে ছোঁয়ান উষা দেবী। মানত করেছিলাম তুমি সুস্থ হয়ে গেলে পুজো দেব, তাই ঠাকুর বাড়িতে গিয়েছিলাম ভোর ভোর। তোরা ফ্রেশ হয়ে টেবিলে আয় সবাই এবার। সুন্দর করে টেবিলে সাজানো গরম কচুরি, তরকারি আর সাথে পায়েস। খুশি হয়ে ওঠে শুভময়। কখন করলে এসব? পায়েসটাই শুধু করেছি রে। এগুলো বাপি গরম ভাজছিল। মন্দির থেকে ফেরার পথে বাপিকে বলে এসেছিলাম, বাপি তার দোকানের ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। স্নিগ্ধাকে কাঁসার থালার উপর ছোট্ট বাটিতে অল্প পায়েস দিয়ে বললেন, এটা খেয়ে নাও। স্নিগ্ধা পায়েসের বাটিটা তুলতেই একটা ছোট্ট চিরকুট চোখে পড়ল। বৌমা, কত যুগ বাদে চিঠি লিখছি, তাও আবার তোমাকে। আসলে ভালো কথা বলার অভ্যেস নেই তো, তাই মুখে বলতে পারলাম না। খুব লজ্জা লাগলো। সবসময়ই তো খারাপ কথা বলে এসেছি। শুভ জন্মদিনে আমার শুভর ঘর আলো করে থেকো। এই পায়েসটুকু তোমার জন্য কম চিনি দিয়ে ভোরবেলাতেই বানিয়েছি। তুমি খেলে আমি খুব খুশি হব। চিঠিটা পড়ে চোখটা জলে ভরে গেল স্নিগ্ধার। আজকাল অসুস্থতার পর মনটা বড় অন্যরকম হয়ে গেছে। মা, আপনি পায়েস রান্না করেছেন আমার জন্য? কিন্তু এবাড়ির বউ মেয়েদের যে। বাকিটা আর বলতে পারে না স্নিগ্ধা। হয়তো এর উত্তর উষা দেবীর কাছেও নেই। তাই ওকে কাছে টেনে নিয়ে গলায় পরিয়ে দেন স্বামীর দেওয়া সোনার হারটা। স্নিগ্ধার বুকের মধ্যে চেপে রাখা কষ্টটা যেন বেরিয়ে আসতে লাগলো। নাক আর ঠোঁট দুটো কাঁপতে থাকে। সে নিচু হয়ে শাশুড়ি মাকে প্রণাম করে। শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম স্নেহে দুই হাত ধরে তাকে তুলে নিজের কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছিয়ে বললেন, জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই। তুমি না আমার ঘরের লক্ষ্মী। ভালোবেসে বানানো ছোট্ট এক বাটি পায়েস হয়তো খুশির পরমায়ু আরও দ্বিগুণ করে দিল ওদের চারজনের ছোট্ট সংসারে। কলমে সুপ্রিয় ভট্টাচার্য,
কণ্ঠে সোনালি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।